বগুড়া ৬ উপনির্বাচনে জাল ভোটের ব্যালট সহ ধরা পড়ল ধানের শীষের প্রার্থী এমন দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গ্রেফতার করেছে দুদক। ইতিহাস তো কাউকেই ক্ষমা করে না, সে কারণেই এবার গোপন আস্তানা থেকেই এবার হাতে নাতে ধরা পড়েছে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কপাল খুলে গেছে। বিএনপি অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে, জামাতের ভিতরে যারা বিএনপি প্রেমী আছেন আপনাদেরকে কিন্তু আজকে একটা সারপ্রাইজ দিয়েছে। আপনাদের জন্য এটা শিক্ষণীয় হবে। এটার জন্য একটা মন লাগে, একটা হৃদয় লাগে, বিরাট একটা কলিজা লাগে। বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, বিএনপি অসম্ভব ভুল করে ফেলেছে, ইতিহাসের সেরা ভুল করে ফেলেছে। বিএনপিকে কড়ায় গন্ডায় সে ভুলের মাসুল দিতে হবে, হিসাব দিতে হবে এবং বিএনপিকে অত্যন্ত মারাত্মকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর বিশেষ কিছু অংশ, যার বিস্তারিত পুরোটাই সামনে দেওয়া রয়েছে। সামনে চমকপ্রদ কিছু ভিডিও থাকছে, যেটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব। দর্শক মণ্ডলী, চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশটুকু দেখে আসি এবং যারা ভিডিওতে ক্লিক করেছেন আশা করব ভিডিওতে লাইক করে দিবেন। বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, বিএনপি অসম্ভব ভুল করে ফেলেছে, ইতিহাসের সেরা ভুল করে ফেলেছে। বিএনপিকে কড়ায় গন্ডায় সে ভুলের মাসুল দিতে হবে, হিসাব দিতে হবে এবং বিএনপিকে অত্যন্ত মারাত্মকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, চাপাচাপিতে পড়ে এবং গণঅভ্যুত্থান মুখে পড়ে। ভেরি ইন্টারেস্টিং একটা আলাপ দর্শক। আপনারা জানেন সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়েছে। এটা একটা ব্ল্যাক স্পট বাংলাদেশের ইতিহাসে। শিশির মনি বলেছেন যে বিচার বিভাগের জন্য এটা একটা কালো দিন, যে অনেক কাঠখড় পেরিয়ে প্রায় 200 বছরের প্রত্যাশা সেটা পূরণ হয়েছিল। সুপ্রিম কোর্ট আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠিত হয়েছিল। এখন সংসদে বিল পাশ করে সেটা বাতিল করা হয়েছে, যদিও কোর্টের রায় আছে যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে, কিন্তু সংসদ, বিএনপির ঘাটতারামির যে সংসদ, সেই সংসদ সুপ্রিম কোর্ট সচিবালয় বিল বাতিল করে দিয়েছে, রহিত করে দিয়েছে। এখন এই বিষয়টা কেন করেছে? তো এটা নিয়ে বিএনপিকে ভুগতে হবে, অনেক ভুগতে হবে। এটা করার প্রধান কারণ, বিএনপি যে স্বেচ্ছায় করেছে এটা করার কথা ছিল না, বরং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এটা বিএনপি প্রতিশ্রুতির মধ্যে ছিল। জুলাই সনদেরও মৌলিক বিষয় এবং বিএনপির যে যত কমিটমেন্ট আছে 31 দফা বলেন আর বিএনপি ম্যানিফেস্টো বলেন, সব জায়গায় কিন্তু তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে আসছে। তাহলে কেন এই বিল রহিত করার প্রয়োজন হলো? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আসলে বিএনপি স্বাধীন না, বিএনপি পুতুল। বিএনপিকে যেমন যে নাচায় সেভাবে নাচ। যেমন গুম অধ্যাদেশ বাতিল করতে হচ্ছে ডিজিএফআই চাপে, কারণ গুম করে ডিজিএফআই, অতএব তাদেরকে ধরা হবে, এটা তো হতে পারে না। তো ডিজিএফআই বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, অতএব ডিজিএফআই বলেছে এটা শুনতে হয়েছে। এখন যেহেতু জনগণের সুষ্ঠু স্বাভাবিক ভোটে ক্ষমতা আসেনি, জনগণ বিএনপির ক্ষমতার মূল উৎস নয়। বিএনপি ক্ষমতার উৎস মিডিয়া, বিএনপি ক্ষমতার উৎস ডিজিএফআই, ভারত, আমেরিকা এবং আমি যেটাকে বলি সংক্ষেপে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল ব্যুরোক্রেসির মধ্যে সিভিল অ্যাডমিন, পুলিশ অ্যাডমিন, এরা বিএনপির ক্ষমতার উৎস। আওয়ামী লীগের ক্ষেত্রে সেম ছিল, এরাই টিকিয়ে রেখেছিল এবং এরা হাত ছেড়ে দিয়েছে। তখন আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দেখেছেন এত বড় দল, সারা দেশে এত সন্ত্রাসী আওয়ামী লীগের, কিন্তু জুলাই আন্দোলনের সময় কিন্তু তারা সবাই পালিয়েছে। কারণ ওই যে ডিজিএফআই, পুলিশ, সিভিল অ্যাডমিন হাত ছেড়ে দিয়েছে, ধ্বংসা হয়ে গেছে, কিছু করার ছিল না। এখন ওই শক্তিগুলো এই বিএনপিকে নিয়ে খেলছে, বিএনপিকে তারা ক্ষমতায় এনেছে এবং বিএনপি তাদের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে বিচার বিভাগ কিন্তু সবার উপরে ছড়ি করাতে পারে। যেমন আপনি ডিজিএফআই, আপনার ডিজিএফআই কে একদম ডিসলভ করে দিতে পারে বিচার বিভাগ চাইলে একটা রায়ের মাধ্যমে। আপনি প্রশাসনের কি সচিব অমুক্তম, আপনাকে একদম খেয়ে দিতে পারে বিচার বিভাগ। বিচার বিভাগের উপর কেউ নেই। এ কারণে বিএনপি সরকারকে যারা পরিচালিত করছে
ডিজিএফআই বলছে আমি থাকবো সেরা, সিভিল অ্যাডমিন বলছে আমি থাকবো সেরা, সেখানে বিচার বিভাগ সবার উপরে থাকবে, এটা হতে পারে না। এই জন্যে ওই যে ডিজিএফআই, সিভিল অ্যাডমিন এরা বরং বিচার বিভাগকে কবজা করে রাখছে। আপনি যদি যেমন সাপোজ আপনার 2 মেয়ে, এটা আমরা জানি, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা আছে, আত্মীয় স্বজনের মধ্যে এটা আছে, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে মজাও করি। এই বিতর্কটা বুঝতে হলে আপনাকে এই উদাহরণটা ভালোভাবে খেয়াল করতে হবে। সাপোজ আপনার 2 মেয়ে, এক মেয়ে বিয়ে দিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, মানে সহকারী জজের কাছে, আর এক মেয়ে বিয়ে দিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে। এর মানে সে আমলা, সে ভবিষ্যতে সচিব টচিব, ডিসি, ইউনো এগুলো হবে। এখন দেখবেন যে ঈদের সময় যখন এই 2 ভাইরা শ্বশুর বাড়ি বেড়াতে আসবে, তখন একে অপরকে টিপ্পনি দেয়। দুইজনেই কিন্তু একদম ফার্স্ট ক্লাস, কিন্তু এবং দুইজনের স্ত্রীদের মধ্যে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয় যে কোনটা সেরা। আরে যে জজ, সে বলে যে জজের উপরে কোনো চাকরি নেই, এসব সিভিল অ্যাডমিন টেডমিন ওগুলো তো আমরা গুনি না, অ্যাডমিন কে ওই চাকরি করে, বিরক্তিকর একটা চাকরি, তো কেরানি, এটা কোনো পাওয়ার আছে? ও তো কেরানিগিরি ছাড়া আলাদা কোনো পাওয়ার নেই। আর আমরা জজ মানে কি, আমরা রায় দিই, আমাদের উপরে কেউ নেই। সুপিরিয়রিটি কমপ্লেক্স যেটি কাজ করে। আর সিভিল অ্যাডমিনে বলে আরে তুমি জজ, তুমি একটা রুমের মধ্যে থাকো, কোথাও যেতে পারো না, জনগণের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? রাষ্ট্র চালাই তো আমরা। তো দর্শক, এই রাষ্ট্রের ক্রাইসিসটা এখন বিএনপি এই ক্রাইসিসে পড়েছে, ওই 2 ভাইরার মতো, যে দুইজনেই সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি দেবে। তুমি কি, শ্বশুর কাকে গুরুত্ব দেয়? জজের উপর কেউ আছে? সবাই কার দিকে তাকিয়ে থাকে এক জায়গায় গেলে, জজের দিকে না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দিকে? তো এটা নিয়ে যেরকম একটা টানা পড়েন, ওইরকম যে ডিজিএফআই বলছে যে আমি আমি আমার উপর কি আছে, আমার উপর কাউকে রাখা যাবে না। সিভিল অ্যাডমিন বলছে আমার উপর কাউকে রাখা যাবে না, এবং জুডিশিয়ারি বলছে আমার উপর তো কেউ নাই, অথবা আমি তো সরকারেরই উপরে। এই খেলাটা চলছে। এই খেলার অংশ হিসেবে ডিজিএফআই এবং সিভিল অ্যাডমিনের চাপে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ করতে বাধ্য হয়েছে বিএনপি। বিএনপিকে যারা ক্ষমতা আনতে সরাসরি সহায়তা করেছে, যেমন বিচার বিভাগ কিন্তু ক্ষমতা আনতে বেশি সহায়তা করেন। এমন আওয়ামী লীগের আমলের কথা ভিন্ন। আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কারণে কিন্তু বিচারকদেরকে পালাতে হয়েছে, এবং শপথবদ্ধ রাজনীতিবিদ বলতেন কত কিছু, যে মানিক চোরা, এদের ঘটনা আপনারা জানেন। কিন্তু এই ইউনূসের আমলে যে নির্বাচন হয়েছে, সেখানে ডিজিএফআই, সিভিল অ্যাডমিন, পুলিশ অ্যাডমিন এরা বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। বিচার বিভাগ কিন্তু এখানে তেমন কোনো ভূমিকা রাখেনি। এই জন্য বিএনপি চিন্তা করে এই বিচার বিভাগকে অযথা শক্তিশালী করে লাভ কি, এটা আমাদের কবজায় থাকুক, আর আমাদের ডিজিএফআই আব্বা, সিভিল অ্যাডমিন আব্বারা বলেছে সেটা শুনি। এই হচ্ছে ঘটনা। সচিবালয়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরির শর্তাবলী 2025 সালের অধ্যাদেশ পূর্ববর্তী আইনের আওতায় ফিরে যাবে। বিচারক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আগের মধ্যে দলীয়ভাবে সবকিছু হবে। যে বিএনপি করে সে বিচারক হবে, যে হবে না সে হবে, বিএনপি করে না সে হবে না। কোনো নীতিমালা, যোগ্যতা টোগ্যতা এগুলো কিচ্ছু না। বিএনপি করলে আপনি বিচার করতে পারবেন। এরপর দেখবেন যে মানিক চোরা এবং এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, এদের মতো, এনায়েতুর রহিমদের মতো একজন বিচারক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ তৈরি হবে, এবং সরকার পতন হলে ওই বিচারকদের পালাতে হবে। লিখে রাখেন, বিএনপি এই যে রাস্তায় গেল, এর ফলে যে বিচার বিভাগ তৈরি হবে, এই বিচারকদের আবার পালাতে হবে। এই জন্য শিশির মনি বলেছেন, বিচার বিভাগের জন্য এটা একটা কালো অধ্যায়। জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য কালো দিন হিসেবে অবহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমার শিশির মনি। তবে এটা টিকবে না। কেন টিকবে না? এটা নিয়ে বিএনপির আসল ধোলাইটা খেতে হবে, কড়াই গন্ডা হিসাব দিতে হবে। এখন এটা নিয়ে আপিল করবে। আপিল বিভাগ হাসিনার আমলেই, হাসিনার সংসদের সংশোধনী ওইটার বিরুদ্ধে রায় দিয়েছে। যেমন সংসদ বিচারকদের অপসারণ করতে পারবে, এই যে ষষ্ঠ এটা ঘটলো, ওইটা তারই ধারাবাহিকতায়, ওইটারই সিলসিলা। একটু ঘটনার বিবরণে যাওয়া যাক। 1994 সাল, বিএনপি 91 সালে ক্ষমতায় আসলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলো। মাগুরা 2 আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির থেকে, তার নাম ছিলেন মাজেদুল ইসলাম।
1994 সালে মাজেদুল ইসলাম মারা যান। আপনারা জানেন সংবিধানে একটা বাধ্যবাধকতা আছে যে কোনো সংসদ সদস্য মারা গেলে বা কোনো সংসদ এলাকা যদি শূন্য হয় তাহলে 3 মাসের ভিতরে সেখানে উপনির্বাচন আয়োজন করতে হয়। তারই ধারাবাহিকতায় যখন তিনি মারা গেলেন মার্চ মাসে 1994 সালের মার্চ মাসে সেখানে মাগুরা 2 আসনে উপনির্বাচনের ব্যবস্থা করা হলো। স্বাভাবিকভাবে কি হয়, যারা সরকারি দল থাকে মানুষ এমনি তাদেরকে ভোট দেয়। বড় ধরনের কোনো জালিয়াতি না ঘটলে সাধারণত মানুষ বিজয়ীদের পক্ষেই ভোট দেয়। তো মাগুরা ওই নির্বাচনে যিনি উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন জনগণ কিন্তু তাকেই বেছে নিত, তাকেই ভোট দিত, অথবা নাই দিত। সমস্যা কি, একটা আসন চলে গেলে কি ক্ষতি হতো? সরকার যেহেতু ক্ষমতায়, সারা বাংলাদেশের আসনগুলো তো তার, তাহলে একটা আসন যদি ছুটে যায় এতে কি কোনো কিছু আসে যায়? বরং নিজেদেরকে তো এটা প্রমাণ করা যায় যে সরকার ক্ষমতায় থাকার পরেও সেখানে অন্য দল ক্ষমতায় এসেছে, তার মানে নির্বাচন কত সুষ্ঠু হয়েছে। এটা কিন্তু দেখানোর বিরাট একটা সুযোগ, অবারিত সুযোগ। কিন্তু এটার জন্য একটা মন লাগে, একটা হৃদয় লাগে, বিরাট একটা কলিজা লাগে। বিএনপি ওইখানে সেই কলিজাটা, সেই মনটা দেখাতে ব্যর্থ হয়েছিল। তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, বিরোধী দলের, ওই সময় আওয়ামী লীগ বিরোধী দলের ছিল, তাদের এজেন্টদের মেরে ধরে বের করে দেয়া, এক কথায় ভোট আর ভোট ছিল না, ওটা যাচ্ছে তাই একটা অবস্থা। তো ওই সময় তো আওয়ামী লীগ সংসদে বিরোধী দল, ওরা সংসদে এসে এমন হাউকাউ শুরু করে দিল এবং এইটাকে তারা গণতন্ত্র হত্যার নির্বাচন হিসেবে আখ্যায়িত করলো এবং তারা এই হাউকাউয়ের মাধ্যমে সারা দেশে হইচই তুলে দিল। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যারা এই মাগুরা নির্বাচনের কথা জানে না। তারা এটা প্রতিষ্ঠিত করে ফেলেছিল যে বিএনপি প্রথম গণতন্ত্র হত্যাকারী একটি দল। সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করলেন দীর্ঘদিন পরে, 1994, আর আজ 2026, কত বছর, 32 বছর পরে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ 9 এপ্রিল 2026 সালে। কোথায়? শেরপুর এবং বগুড়াতে। সকাল থেকেই আপনারা দেখেছেন আজ সেখানে উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনে আচ্ছা, বিএনপি তো 212টি আসন পেয়ে গেছে, তাহলে এই 2টি আসন যদি হাতছাড়া হতো বিএনপির কি এত ক্ষতি হয়ে যেত? কিন্তু না, তারা সেই প্রমাণ রাখতে ব্যর্থ হলো। তারা ক্ষমতায়, অথচ তারা হেরে যাবে, এটি মানিজ্যতের ব্যাপার। অথচ এটার চেয়ে বড় প্রমাণ হতো কিন্তু তাদের হাতে একটা বড় একটা অস্ত্র চলে আসতো যে আমরা ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন কাকে বলে সেটি দেখিয়ে দিলাম এবং জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, নির্বিঘ্নে ভোট দিয়েছে, যার কারণে জনগণ আমাদের ভোট দেয় নাই, আমরা পারি নাই, কিন্তু আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এইটা দেখায় তারা কি করতে পারতো? আগামী সংসদ নির্বাচনে জয়নুল আবেদিন ফারুক যেহেতু বলছে যে তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচন হবে, তাহলে এটার পক্ষে একটা যুক্তি কিন্তু দাঁড়িয়ে যেত। এরপরে এই যে উপজেলা নির্বাচনগুলো সামনে যে আসছে, স্থানীয় সরকার নির্বাচন, এটা আদতেও হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট কথা আছে। এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো এবং সেখানে তাদের কি পরিকল্পনা সেটাও বলবো। তো এটা দেখানোর কিন্তু সুযোগ ছিল, সেই সুযোগটাও সামান্য স্বার্থের কারণে এটাও তারা হাতছাড়া করে ফেললো। আপনারা জানেন শেরপুরে বিশেষ করে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা জামাতের যে এমপি ছিল তাকে কুপিয়ে হত্যা করেছিল। সেই নির্বাচন আজ ছিল, আজকেও তারা ঠিক একই ঘটনা ঘটিয়েছে। আপনারা সবাই জানেন, ওই ভিডিওগুলো আমি আর এখন দেখাচ্ছি না যেহেতু কপিরাইট ইস্যুর ব্যাপার আছে। আপনারা ভিডিওগুলো একটু খালি শেরপুর নির্বাচন, উপনির্বাচন লিখে সার্চ করবেন, হাজার হাজার ভিডিও চলে আসবে। ব্যালট পেপারে আগে থেকেই সিল মেরে রাখা, ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভোট দেয়া, ভোট কেন্দ্র থেকে জামাতের এজেন্টদের বের করে দেয়া, তারপরে পেটানো, কোপানো, গুলি করা, এমন কোনো ঘটনা নাই যা ঘটে নাই সেখানে। বগুড়ায়ও ঠিক একই ঘটনা ঘটেছে। এটা তো কোনো দরকার ছিল না, এই টাকা পয়সা খরচ করার দরকার ছিল না, এই দুর্নাম নিজের পকেটে নেওয়ার দরকার ছিল না। এখন তো আপনারা যেহেতু সব নিজেরাই সংবিধান বানাচ্ছেন, তৈরি করছেন, ওইটা ওইভাবে আপনারা করে নিতেন। এই যে রাষ্ট্রের এই অর্থ অপচয়ের দরকার ছিল না। আর এই অথর্ব ইসি, এই ইসির মানিজ্যত আবার পুনরায় যেত না নিজেদের ঘাড়ে, আবার সেই 94 সালের পুনরাবৃত্তি গণতন্ত্রের হত্যা দিবস এটিও আর আসতো না। যদিও ব্যর্থ বিরোধী দল বর্তমান সংসদে, তারা এই বিষয়ে কোনো হাউকাউ করতে পারে নাই, তারা কথা তুলতে পারে নাই, তারা উপযুক্ত একটা বয়ান সেখানে দাঁড় করাতে পারে নাই। বিএনপিকে তারা 94 ওই ঘটনার সাথে এখন রিলেট করে নতুন আরেকটা নামে অভিহিত করতে পারে নাই। সারা বাংলাদেশে যদি কর্মসূচি দেওয়া হতো যে তারা 94 এই ঘটনার পুনরাবৃত্তি করলো, সাংবাদিক সম্মেলন করতো, জেলায় জেলায় তারা বিক্ষোভ সমাবেশ করতো, পৃথিবীর মানুষ জানতো যে তারা আবার সেই 94 পুনরাবৃত্তি করেছে, এটা বিরোধী দল করতে পারে নাই, হইচই করতে পারে নাই। তো বিরোধী দল যতই দুর্বল হোক, সরকার তো যেহেতু দেশ পরিচালনা করছে, তাদের তো একটু এই বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার ছিল যে আমার সামনে আরো বড় গেম খেলতে হবে। মাঝে মাঝে বড় গেম জেতার জন্য ছোট গেম কিছু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিতে হয়। বিএনপির ভিতরে মনে হয় এই বুদ্ধিটুকু দেওয়ারও কেউ নাই। সামনে অদূর ভবিষ্যতে বিএনপিকে বিশ্বাস করবে আর কে বলেন? কেউ বিশ্বাস করবে না, কেউ না। মোট কথা, বাংলাদেশে
আর কোনোদিন কোন দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। বর্তমানে সংসদে যেসব হচ্ছে, আওয়ামী লীগ নেই, সেখানে জামায়াত এবং বিএনপি এবং এনসিপি আরও বেশ কয়েকটা দলের নেতাকর্মী রয়েছে। তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি গতকালকে জামায়াত এবং এনসিপি তারা যেহেতু জোট, তারা কিন্তু ওয়াকআউট করে চলে আসছে। বিএনপির সাথে কোনোভাবেই কথা কিন্তু মিলছে না। এবং আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো মন্ত্রী বলেন, আগের মতো কিন্তু কেমন জেনে নেই। আগের যেমন একটা ধাত ছিল, তেজ ছিল, এইটা কিন্তু এখন নেই। সব কিন্তু যেমন নিশ্চুপ হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে লিখবেন। এবং হ্যাঁ, যে নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হলো, কতটুকু বৈধ হলো, এইটা কিন্তু এখন জনগণ দেখবে। এবং জনগণ তারা বিশ্বাস করে, যদি কোনো স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠে, তাদেরকে অবশ্যই জনগণ প্রতিহত করবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।